আসসালামু আলাইকুম। এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচের প্রথম পরামর্শন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচ 1 এর কার্যক্রম। বেসিক্যালি আমরা মূলত এখানে এই 10, 11, 12, হ্যাঁ, 10, 11, 12তে কোন টপিকগুলো কোন লাইন পড়তে হবে তা মূলত এই পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে বলে দেওয়া হবে। ঠিক আছে, যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ বা এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এতে করে যেটা হবে, পড়ার যে মাইন্ড সেট আপ সেটা ক্রিয়েট হবে। ঠিক আছে, আর এই ভিডিও যেই ক্লাসটি সেটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 9 তারিখ রাতে, অর্থাৎ 9 তারিখ রাতে আপনাদের আমি কি করে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে আপনারা এই 10 তারিখ, 11 তারিখ এবং হচ্ছে এই 12 তারিখের প্রিপারেশন নেবেন। ঠিক আছে, এখানে টপিকগুলো এখানে দেওয়াই আছে যে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট, বাট এই টপিকের এগেইনস্টে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি এই পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে দেখিয়ে দিব, যে এই লাইনগুলো দেখেন, এই লাইনগুলো পড়েন। হ্যাঁ, এতে করে যে আপনাদের যে মাইন্ড সেট আপটা সেটা ক্লিয়ার হবে যে আমার এই অংশগুলো দেখতে হবে। তাছাড়া এখানে রয়েছে কিন্তু টার্গেট নম্বর, মানে বিসিএস এর জন্য আপনি এই টপিক পড়ে কত নম্বর কমন পাবেন, নন ক্যাডারে কত নম্বর কমন পাবেন, প্রাইমারিতে, শিক্ষক নিবন্ধনে, ব্যাংকে, আইবিএতে। হ্যাঁ, এখানে কিন্তু পুরো ফ্লোচার্টটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এতে করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন জবের জন্য এই টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া লিখিত সেকশন আছে। এখন লিখিত কিছু কোশ্চেন আমি কি করে দিব, আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব, এবং কোন কোন কোশ্চেন হতে পারে সেটা হয়তো আমি একটু ভিডিওতে জাস্ট বলবো, বাট এটা আমি কি করব, পিডিএফে আপনাদের দাগিয়ে দিব যে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে বিশেষ লিখিতের জন্য। ঠিক আছে, তারপর দেন হচ্ছে আমাদের এখানে কিছু গণিতের টপিক আছে এবং বুলেট টপিক আছে। গণিতটা আসলে ডেইলি প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে বাস্তব সংখ্যা থেকে দুইটা টাইপ দেওয়া হয়েছে, এই দুইটা টাইপ আপনাদের আমি পিডিএফ করে দিব। তবে কারোর কাছে যদি ককটেল বই থাকে, সে ককটেল বই থেকে দাগিয়ে নিতে পারবেন কোন কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের উপর কিছু স্টার্ট দিব, সেই ম্যাথগুলো আপনাদের করতে হবে, একদম অল্প করে দেওয়া হবে। ঠিক আছে, এটা যেহেতু 1 থেকে 1.5 বছর মেয়াদী একটা ব্যাচ, সো বুঝতেই পারছেন খুব অল্প অল্প করে কিন্তু এখানে এই এই জিনিসগুলো দেওয়া হবে। হ্যাঁ, এবং বুলেট টপিক যেটা রাতে ঘুমানোর আগে প্রোভাইড করা হবে। তবে রাতে ঘুমানোর আগে এটা পড়তে হবে, এই টপিকটা, যে জাতীয় আন্তর্জাতিক দিবস, এটা কিন্তু আমি একটা পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, 1 পেজের একটা বক্স, যে সেখানে বাংলাদেশে কোন দিন কোন দিবস, মানে এই এই টাইপের একটা জিনিস আছে। ঠিক আছে, সো আমি এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে মূলত এই পরবর্তী ভিডিও ক্লাসে যেটা আমরা যে চেষ্টা করব সেটা হচ্ছে এই টপিকগুলো আপনারা কিভাবে পড়বেন, কোন লাইনগুলো পড়বেন সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো আমি যদি একটু প্রথমে শুরু করি, যেমন আমাদের যে উপজাতি, হ্যাঁ, উপজাতি থেকে এখানে টপিক লেখাই আছে, কিন্তু এই টপিকের এগেনস্টে কোন কোন লাইন পড়বো সেটা কিন্তু বলা নাই, সে লাইনগুলো আমি একটু বলার চেষ্টা করব। ঠিক আছে, সো আমি যদি একটু প্রথমে আসি, এই যে উপজাতি, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ভিউ। তবে যে কেউ যে কোনো বই পড়তে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমি জাস্ট বেসিক ভিউ থেকে দাগিয়ে দিচ্ছি, যেহেতু 1 থেকে 1.5 বছর মেয়াদী একটা এই জব প্রিপারেশন ব্যাচ। সো আমরা একটু ডিটেলস প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব, ডিটেলসের সাথে কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিব সেগুলো কিন্তু একটু বলার চেষ্টা করব। তো এখন ব্যাপারটা হচ্ছে প্রথমত উপজাতি থেকে এখানে তো টপিক দেওয়াই আছে, এই টপিকের এগেনস্ট আপনারা কি কি পড়বেন সেটা আমরা একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে প্রথমত দেখেন, এখানে প্রথমত আপনাদের বই দাগিয়ে দেওয়া হয়েছে, এই যে হাইলাইটার দিয়ে যে অংশগুলো আছে সে অংশগুলো পড়তে হবে। ঠিক আছে, হাইলাইটার দিয়ে যে অংশগুলো আছে সেগুলো কি করতে হবে, পড়তে হবে। তবে এই হাইলাইটারকৃত অংশের সাথে কোন জায়গাগুলোকে একটু বেশি বেশি পড়তে হবে সেগুলো একটু দেখিয়ে দিব। যেমন হচ্ছে এই যে 3টা ইনফরমেশন আছে, যে সর্বোচ্চ বসবাসকারী জেলা কোনটা, সর্বনিম্ন বসবাসকারী জেলা কোনটা। হ্যাঁ, এই 3টা জায়গা একটু মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা কি করব, যখন পড়তে যাব তখন হাইলাইটারগুলো পড়বো, তবে তার সাথে যেগুলো আমি লাল স্টার দিয়ে দিয়েছি, মানে একটু রেড স্টার, সেগুলোকে বারংবার পড়বো। ঠিক আছে, বারংবার পড়লে যেটা হবে, কারণ এই পৃষ্ঠার মধ্যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমি এটা সিগনিফিকেন্স বোঝাতে চাচ্ছি, এটা যদি 5 বার পড়েন এটা পড়তে হবে 10 বার, সহজ কথা হচ্ছে এটা। এবং এই লাল স্টার মার্ক করাগুলো আপনারা কিন্তু না দেখে লেখে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপর দেন হচ্ছে এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন উপজাতির আবাসস্থল কোথায়। আবাসস্থল কোথায় বলতে, যেমন ওরাও উপজাতি কোথায় বসবাস করে, কোল উপজাতি কোথায় বসবাস করে, এই বসবাসের স্থান থেকে মূলত বিশেষ পরীক্ষায় 1 মার্কসের মতো কোশ্চেন আসে, অন্যান্য জব পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, সো এখন ব্যাপারটা হচ্ছে এটার জন্য আমার একটা ছক করা আছে। ঠিক আছে, এটার জন্য একটা ছক করা আছে, যেটা আপনাদের ব্যাচে কি করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে। আপনারা চেষ্টা করবেন সেটা পড়তে। যেমন হচ্ছে এই যে এইটা, যে উপজাতিদের কিন্তু একটা হাই ভোল্টেজ ছক। ঠিক আছে, এই হাই ভোল্টেজ ছকের মধ্যে যে আবাসস্থল, মানে উপজাতিদের আবাসস্থল, উৎসব, ধর্ম, হ্যাঁ, এরপর দেন হচ্ছে ভাষা। আচ্ছা, একটু হ্যাং খেয়েছে। ওকে, সো ওকে, এটা
হ্যাঁ, এই তো। তো আবাসস্থল, উৎসব, ধর্ম, ভাষা, বংশধর, এই জিনিসটা কমপ্লিট করে ছক করে দেওয়া হয়েছে। সো আমরা কি করব, যে এই ছকটা পড়ার আগে, হ্যাঁ, এই ছকটা আমরা প্রথমত না পড়ে আগে প্রথমত আমি যে আপনাদের যে ছকটা বানিয়ে দিয়েছি সে ছকটা পড়বেন। এই ছকটা পড়লে মোটামুটিভাবে আপনাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে সবকিছু কিন্তু গুছিয়ে দেওয়া, আবাসস্থলগুলো কিভাবে মনে রাখবেন, মনে রাখার টেকনিকও কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে সবচেয়ে বেশি পড়তে হবে আবাসস্থল, উৎসব এবং হচ্ছে পড়তে হবে ধর্ম। তবে বিশেষ করে আবাসস্থল আর উৎসব এই দুইটা পার্ট খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর ধর্ম পড়বেন। বাকি দুইটা থেকে প্রশ্নর মধ্যে ভাষা থেকে আপনার এটা ইম্পর্টেন্ট, এই যে গারোর যে ভাষা, তারপর হচ্ছে এই তারপর হচ্ছে আপনার এই যে এই ত্রিপুরার ভাষা, হ্যাঁ, এরপর দেন হচ্ছে আমাদের এই যে আমাদের এই মণিপুরীর ভাষা, এই তিনটা ভাষা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এখানে গারোর ভাষা, তারপর হচ্ছে ত্রিপুরার ভাষা এবং হচ্ছে মণিপুরী ভাষা, এই তিনটা ভাষা একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আবাসস্থল পড়তে হবে সবারই, উৎসবও পড়তে হবে সবারই, তবে ভাষা থেকে আমি তিনটা জিনিস একটু গুরুত্ব দিয়ে পড়তে বলেছি, সেই জায়গাগুলো একটু ভালো মতো গুরুত্ব দিবেন, ঠিক আছে? এই ছকটা পড়লে মোটামুটি সব গুরুত্বপূর্ণ উপজাতির আবাসস্থল, উৎসব, ধর্ম সবকিছু শেখা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ছকটা পড়ার পর এখান থেকে হয়তো এই যে এখান থেকে একটু এই যে এখান থেকে পড়তে পারেন হচ্ছে খিয়াং সম্প্রদায়টা একটু দেখতে পারেন, তারপর হচ্ছে খুমি সম্প্রদায়টা দেখতে পারেন, তারপর দেখতে পারেন হচ্ছে এখানে এই যে মুন্ডা, ম্রো, এরপর দেন হচ্ছে আমার হচ্ছে মাহাতো, এই এই কয়েকটা উপজাতি একটু এইখান থেকে দেখতে পারেন, যে উপজাতির নামগুলো এখানে বললাম। তার মানে দেখা গেল যে ওরাওটা এখান থেকে পড়ার দরকার নাই, আপনারা চেষ্টা করবেন কোথা থেকে পড়তে, এই যে এখান থেকে পড়তে, এই যে ওরাও, মণিপুরি এখানে যেভাবে আছে এখান থেকে পড়তে, হ্যাঁ। এখানে আবাসস্থল, উৎসব, ধর্ম, হ্যাঁ, এরপর এগুলা আছে, এগুলা পড়তে হবে। তবে বিশেষ করে আমাদের কোন জায়গায় গুরুত্ব দিতে হবে, আবাসস্থল গুরুত্ব দিতে হবে, উৎসব গুরুত্ব দিতে হবে, এবং ভাষা থেকে আচিক খুশিক, এরপর দেন হচ্ছে ককবরক এবং হচ্ছে এই বিষ্ণুপ্রিয়া, এই তিনটা জায়গায় একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আবাসস্থল, উৎসব, তারপর ভাষা থেকে এটা, আর ধর্মটা মোটামুটি ভাবে আমরা দেখে নিব, ঠিক আছে? আর বংশধর থেকে প্রশ্ন বেসিক্যালি আসে না, তবে আমি যেহেতু একটু বেশি কোশ্চেন করব, যেহেতু আপনাদের হচ্ছে এই যে 10, 11, 12, 13 তারিখ হচ্ছে রিভিশনের জন্য দেওয়া হয়েছে, একদম পুরা 3 দিন যে পড়াটা আছে সে পড়ার রিভিশন দিবেন, আর 14 তারিখে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা হবে 100 নম্বরের একটা ওএমআর বেসড পরীক্ষা, সেখানে একটু বেশি কোশ্চেন করতে হবে, তো তাই হয়তো বংশধর থেকে আমি একটা কোশ্চেন দিলাম, বাট মেইন পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? যাই হোক, এরপর দেন হচ্ছে আমরা কোন জায়গাটা দেখব, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এই জায়গাটা, এই যে দেখেন এখানেও দেখেন হাইলাইটার করা মার্ক করা আছে, এটা আপনাদের দাগে আমি দিয়েছি, তবে এই যে লাল স্টার মার্ক করা যে তথ্যগুলো আছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে বৈশাখী, এরপর মাতৃতান্ত্রিক উপজাতি গোষ্ঠী, হ্যাঁ, এরপর এই সবচেয়ে কম বসবাসরত উপজাতি, বিশেষ করে এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো কি, আমরা এই জায়গাটা বেশি গুরুত্ব দিতে বললাম, তারপর হচ্ছে দেন এই জায়গাটা প্রথমেই পড়তে নিষেধ করছি, আমি কি করছি, এই জায়গাটা পড়ে আসতে বলছি, এই জায়গা থেকে আবাসস্থল, উৎসব, ধর্ম আর ভাষা সবগুলো পড়ার দরকার নেই, তিনটা জায়গার ভাষা খুব ভালো মতো দেখবেন তাহলেই হবে, হ্যাঁ। আর এখানে টেকনিক দিয়ে আছে, ঠিক আছে? সো এইটা একটু ভালো মতো পড়লে মোটামুটি ভাবে হবে, এবং এখান থেকে পরবর্তীতে আমি বলেছি যে এই খিয়াংটা একটু দেখতে, খুমি দেখতে, তারপর দেন হচ্ছে আপনি তারপর হচ্ছে এই যে মুন্ডা, ম্রো এবং হচ্ছে মাহাতো, এই 5টা জায়গা দেখবেন, বাকিগুলো এখান থেকে আর না দেখলেও চলবে। ত্রিপুরা গুলো তো এখানেই পড়ছেন, সো আমাদের আর কোনো দরকার নেই, মানে এখান থেকে যেহেতু পড়ছেন এখান থেকে আর দরকার নেই। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে এখান থেকে দেখতে হবে বেসিক্যালি আসলে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখবেন এই কোশ্চেনের মধ্যে বিগত কোশ্চেন সবই সলভ করতে হবে আপনাদের, হ্যাঁ, বিগত কোশ্চেন সবই সলভ করতে হবে, তবে যেগুলো এখানে মার্ক করা আছে এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারংবার পড়বেন, ঠিক আছে? এবং পরীক্ষার আগেও 1 বছর পরেও আপনারা যখন এই 48তম বিসিএস দিতে যাবেন বা যে কোনো জব পরীক্ষা দিতে যাবেন, এই প্রশ্নগুলো বারংবার রিডিং করে যাবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? এখানে কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন চাকমা, বলছে আমরা তো এখানে চাকমা পুরাটাই পড়ে আসছি, তাই না? এই যে এখানে চাকমা তো সবকিছুই ছিল, তো এখান থেকে জাস্ট হচ্ছে দেখেন একটু লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা আছে সেগুলো পড়লেই হবে। শুধুমাত্র দেখেন মৌজা প্রধান বা গ্রাম প্রধানকে কি বলা হয় এটা কিন্তু ছকে ছিল না, আমরা একটু দেখে নিলাম, ঠিক আছে? বসবাস তো ওই ছকেই পড়ছি, পরিবারও পড়ছি, উৎসবও পড়ছি। সো এরপর দেন হচ্ছে এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, মানে সহজ কথা হচ্ছে এখানে লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা আছে এগুলোকে বারংবার পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এরপর দেন গারো থেকে কি পড়তে হবে, গারো থেকে এই যে দুইটা ইনফো খুবই গুরুত্বপূর্ণ, যে
ঐতিহ্যবাহী ধর্মের নাম কি, গারোদের প্রধান দেবতাকে কি বলা হয়। আর তাছাড়া তো ভাষা, পরিবার, উৎসব, বসবাস দেখতে হবে। তারপর এখানেও ঠিক সেম, যে আমাদের কোন জায়গাগুলো দেখতে হবে, দেখেন লাল কালি দিয়ে মার্ক করা আছে, এগুলোকে বারংবার পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেন হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই যে এখানে ওরাও থেকে যেগুলা লাল কালি দিয়ে মার্ক করা আছে সেগুলো ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানেও ঠিক সেম, এই খাসিয়ার মধ্য থেকে এই লাল যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো একটু ভালো মতো দেখতে হবে, এটাও ঠিক সেম, এটাও ঠিক সেম, ঠিক আছে। আচ্ছা, তারপর এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, উপজাতিদের উৎসব, এটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। দেখেন এই ছকটা পড়লে কিন্তু আপনাদের এদিক দিয়ে অনেক পড়া কমে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এটা সাজিয়ে দিয়েছি। সো এই ছকটা যে যত ভালো মতো পড়বেন তার আসলে এখানে এসে দেখা গেল যে সব কমন পড়ছে। সো এই ছকটা এই কারণে ভালো মতো পড়ে আসবেন। তবে এই জায়গাটা পড়তে হবে উপজাতিদের সাথে জড়িত প্রতিষ্ঠান, এখান থেকে প্রথম 3টা প্রতিষ্ঠান খুব ভালো মতো দেখতে হবে। এই 3টা প্রতিষ্ঠানের অবস্থান এবং প্রতিষ্ঠা সাল, তবে বিশেষ করে অবস্থানটা আসে যে এই উপজাতি প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত, হ্যাঁ, অবস্থানগুলো আমাদের একটু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেন হচ্ছে আমাদের দেখতে হবে এই যে দেখেন এখানে দেখেন কোশ্চেন আছে এবং একইভাবে আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে যেগুলো একটু হাইলাইটার করা আছে এই হাইলাইটার অংশগুলো ভালো মতো পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সহজ কথায় প্রশ্ন তেমন আসে না এখান থেকে, যাদের সময় থাকবে না তারা এটা দেখার দরকার নেই। তবে যাদের সময় থাকবে অ্যাটলিস্ট এগুলো একটু দেখবেন, যেগুলো একটু হাইলাইট করা আছে, ঠিক আছে। হাইলাইট করা অংশগুলো একটু দেখলেই হবে। আচ্ছা, তারপর দেন হচ্ছে এখান থেকে 3টা ইনফো খুবই ইম্পর্টেন্ট, এই যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়, সদস্য সংখ্যা, এবং এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর কবে হয়, এই 3টা ইনফো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের সময় থাকবে তারা তো এই হাইলাইটারগুলো পড়বে। তবে যাদের সময় কম থাকবে, হ্যাঁ, আবার যাদের একাডেমিক প্রেশার বলেন বা বিভিন্ন প্রেশার বা জবের প্রেশার থাকবে, তারা অন্তত পক্ষে এই যে আমি যেগুলা লাল কালি দিয়ে মার্ক করি সেগুলো অন্তত পড়বেন, তাতেও কিন্তু অন্তত একটা স্ট্যান্ডার্ড পড়া হয়ে যাবে, ঠিক আছে। যেমন হচ্ছে যেগুলো এই যে আমি লাল বা স্টার মার্ক করে দিয়েছি, হ্যাঁ, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো মতো দেখলেই হয়ে যাবে। আচ্ছা, সো এখন ব্যাপারটা হচ্ছে এই উপজাতি থেকে আমরা কিন্তু দেখেছি যে কোন জবে কত মার্কসে কোশ্চেন আসে, সেটা একটা রূপরেখা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কোন জবের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝতে পারছেন। তো যেহেতু এটা আপনাদের পিডিএফটা আমি এই রুটিন পিডিএফটাও দিয়েছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন, তাই আমি এটা নিয়ে আর আলোচনা করছি না নতুন করে। তারপর হচ্ছে দেন রিটার্ন, এই রিটার্নের জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যদি একটু বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করি সেখানে দেখবো যে মিনিমাম 5 সর্বোচ্চ 20 নম্বরের মতো কোশ্চেন এখানে আসতে দেখা গেছে উপজাতি থেকে। এখন উপজাতি থেকে এই যে আমরা যে রিটেন কোশ্চেনগুলো সেটা মূলত এখান থেকে পড়বো, যে বাংলাদেশ বিষয় বলে যে ইউনিকের যেই রিটেন কোশ্চেন আছে এখান থেকে আমরা পড়বো, এখান থেকে মূলত আমি দাগিয়ে দিব, ঠিক আছে। এই যে এখানে দেখেন আছে কোশ্চেনগুলো, এই যে আপনি যে একটু আগে প্রিলির যে পড়াগুলো পড়লেন এই প্রিলির পড়াগুলোর সাহায্যে কিন্তু রিটেন পড়তে হবে। দেখেন এই যে রিটেন, এই যে এখানে যে আছে কোশ্চেনগুলো, এই এখানে যে আছে যে ক্ষুদ্র গোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে কি বোঝায়, ঠিক আছে, মানে উপজাতি বলতে কি বোঝায়, মানে সংজ্ঞা টাইপ প্রশ্ন। এরপর দেন হচ্ছে এখানে আছে যে ক্ষুদ্র জাতি সত্তাসমূহের ভৌগোলিক অবস্থান, পারিবারিক কাঠামো, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যতা বর্ণনা করো, মানে এতগুলা যে বর্ণনা করুন, মানে এতগুলো যে আমরা এই যে উপজাতি পড়লাম সেই উপজাতি সমূহের তাদের অবস্থানটা কোথায়, এরপর দেন তাদের পারিবারিক কাঠামো কেমন হয়, এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতা মানে তাদের সাংস্কৃতিক যে বিভিন্ন উৎসব পার্বণ, হ্যাঁ, মানে এই জিনিসগুলোই কিন্তু দেখেন প্রিলিতে যে পড়াগুলো পড়ে আসছি এখানেই কিন্তু সেই পড়াগুলো কনসাইসলি প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, ঠিক আছে। দেখবেন যে এখানে অনেক লম্বা চড়া কোশ্চেন আছে, বাট এত লম্বা চড়া উত্তর তো লেখা লাগবে না। আমি কি করবো, আপনাদের কিন্তু কিছু লাইন দাগিয়ে দিব যে এই লাইনগুলো দেখেন অন্ততপক্ষে সেগুলো হবে, ঠিক আছে। যেমন এখানে পদে যে চাকমা উপজাতি নিয়ে আছে, এত ডিটেলস বর্ণনা আমাদের শেখার দরকার নাই। আমি হয়তো কি করব 2-3 লাইন কি করব দাগিয়ে দিব, সেটা আপনাদের পিডিএফ করে আমি দিয়ে দিব। সো আপনাদের জন্য কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা আমরা প্রিলির জন্য সচরাচর পড়ি, এই পড়াটাকে একটু ডিটেলস এখানে লিখতে হবে, ঠিক আছে। এই এখন আমরা যেহেতু এটা 1-1.5 বছর মেয়াদি আসলে ব্যাচ, সো আমাদের কিন্তু একদম প্রিলির সাথে সাথে রিটেনও পড়ে ফেলতে হবে, হ্যাঁ। রিটেনে এই যে মিনিমাম 5 এবং সর্বোচ্চ 20 নম্বর কোশ্চেন। এখন এই কোশ্চেন প্যাটার্নটা আমি কি করব, আলাদা করে আপনাদের পিডিএফ দিব এবং আলাদা করে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, ঠিক আছে। ওইখান থেকে আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। যেমন হচ্ছে এই উপজাতি এবং হচ্ছে এই জনসংখ্যা থেকে 16টা রিটেন কোশ্চেন আছে। কয়টা কোশ্চেন, 16টা। এই 16টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সেই 8টা কোশ্চেন ভালো মতো, আমি 16টা কোশ্চেনের পিডিএফ দিব, বাট 8টা কোশ্চেন ভালো মতো পড়তে হবে। এবং এই 8টা কোশ্চেন থেকে 8টা কোশ্চেন আবার অর্থনীতি থেকেও বেশ কিছু কোশ্চেন আছে, এগুলো থেকে কিন্তু একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনাদের লেখা প্র্যাকটিসের জন্য, আর ওএমআর বেস্ট পরীক্ষা তো আছেই। সো বুঝতেই পারছেন এখানে যে কার্যক্রমটা এভাবেই পরিচালনা হবে। পরবর্তী ভিডিওতে একটু আগে যেমন উপজাতি থেকে
বললাম যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এখন জনশুমারি থেকে বলে দিব, তারপর হচ্ছে অর্থনীতি থেকে বলে দিব। এভাবে করে বলে দেওয়া হবে, এতে করে মাইন্ডসেটটা ক্লিয়ার হবে যে আমাদের এই জায়গাগুলো দরকার, এইভাবে করে পড়তে হবে, ঠিক আছে? বা লাল কালি দিয়ে যেগুলো স্টার মার্ক করা হচ্ছে সেগুলো অ্যাটলিস্ট আমাদের নজরদারিতে রাখতে হবে, ঠিক আছে? আমরা যখন প্রিলি পড়া পড়বো তার সাথে সাথে রিটেন পড়ে ফেলবো, ঠিক আছে? আর রাত্রে ঘুমানোর আগে তখন একটু ম্যাথ করলাম আর একটা বুলেট টপিক করলাম, ঠিক আছে? ম্যাথ খুব অল্প করে দেওয়া হবে, আর বুলেট টপিক তো একটা ছক দেওয়া হবে, সে ছকটা পড়লেই হবে। তো এইভাবে করে মোটামুটিভাবে কার্যক্রম পরিচালনা হবে। আমি আগে প্রথমত যে কাজটা রিটেন নিয়ে আমি আলাদা করে আবার বলবো আপনাদেরকে, রিটেন নিয়ে কি করব দাগিয়ে দিব, ঠিক আছে? রিটেন নিয়ে দাগিয়ে দিব, যেমন হচ্ছে এই যে এখান থেকে কোন কোন লাইন লিখতে হবে, এরপর দেন হচ্ছে এটা পিডিএফ সম্ভবত আমি কালকে দিব, আপনাদের কালকে এটা প্রোভাইড করব। এটা আসলে আমার 46-এর রিটেন কেনা, আমার 45-এরটা একটু দাগানো বেশি, বাট আমি 46 রিটেনের যে এটা আমি এই 2 দিন আগেই কিনেছি, এই কারণে কোনো দাগানো নেই। সো এটা কিনেছি মূলত যাতে আমিও আপডেট থাকি এবং হচ্ছে আপনারাও যাতে উপকৃত হন, এই কারণে। কারণ আগের বছরের বইটা দিয়ে আসলে দেখা গেল যে আপনাদের 1 বছরের যে এইটা সেটাতে হয়তো বেশ কিছু আপডেট তথ্য থাকবে না, এই কারণে আসলে দেওয়া, ঠিক আছে? এইখানে ব্যাপারগুলো হচ্ছে এভাবেই করব। সেটা হচ্ছে আপনার এই যে যেমন এখানে অনেক বড় বড় রিটেন কোশ্চেন আছে, এগুলো আমি দাগিয়ে দিব। যেমন এই যে গারো বোঝাতি, এত কিছু কি পড়ার দরকার আছে? এত কিছু পড়ার দরকার নেই। এখন একদম আমরা তো প্রিলি থেকে বেশ কিছু জিনিস জেনে আসছি, তাই না? রিটেনে জাস্ট হয়তো একটা এক্সট্রা জিনিস আমি একটু দাগিয়ে দিলাম, এই হচ্ছে আপনার ব্যাপার, ঠিক আছে? এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার, এগুলো দাগিয়ে দিলেই হবে। যেমন এই যে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান লিখুন। এখন এই অবদানটা দেখা গেল যে এখানে অনেক অবদান আছে, দেখেন উপজাতীয় সাংস্কৃতিক অবদান, কৃষিক্ষেত্রে অবদান, অনেক অবদান আছে। তো এত অবদান তো পড়ার দরকার নেই, এত অবদান পড়ার দরকার নেই, আমরা লিখার সময়ও পাবো না। হয়তো আমি কি করব, 3টা অবদান দাগাই দিব, 3টা অবদান থেকে 3 লাইন করে দাগাই দিব, এতে করে আপনার 9 লাইন পড়া হয়ে যাবে। ওই 9 লাইন আপনি ভালো মতো পারলে আপনি এমনিতে আর বাকি আরো 5-6 লাইন বানায় লিখতে পারবেন, ঠিক আছে? সো একদম যে হুবহু সব পড়ে ফেলতে হবে বিষয়টা এমন না, আমি দাগিয়ে দেবো, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কোন পয়েন্টগুলো দরকার, এফেক্টিভ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি দাগিয়ে দিব, ঠিক আছে? কারণ যেন তেন পয়েন্ট লিখলে হবে না। যেমন এই পয়েন্টটা স্ট্যান্ডার্ড, এরপর এই পয়েন্টটার চেয়ে দেখা গেলো যে আমাদের যে সামনে এই যে সংস্কৃতি এবং ঐতিহ্যের উৎকর্ষ সাধন, হ্যাঁ, এই পয়েন্টের স্ট্যান্ডার্ড। এরপর দেন হচ্ছে লোক সাহিত্য অবদান এবং চারুকারু শিল্প অবদান, ঠিক আছে? এখন আমরা যদি ওই নর্মাল পয়েন্টগুলো লিখি, নর্মাল পয়েন্ট লিখলে আমাদের নাম্বারটাও আসলে কমে আসবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড পয়েন্ট বাছাই করাটা জরুরি। তো এটার জন্য আমি আলাদা করে আপনাদের কি করব, পিডিএফ দিয়ে দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাগুলো আসলে লিখতে হবে, ঠিক আছে? সো আমি ভিডিওতে এটা বলছি না, দেখা গেল যে আমি ওইখানে আলাদা করে দিয়ে দিব বা আলাদা করে কোনো ভিডিও দিব রিটেনের জন্য, সো তখন ওইটা ভালো মতো ক্লিয়ার হবে। তো এখন প্রশ্ন হচ্ছে জনসংখ্যা থেকে কি কি পড়বো? জনসংখ্যা থেকে এটা মূলত আপনারা 10 তারিখ পড়বেন। এই যে উপজাতি থেকে যে টপিকগুলো দেখালাম সেগুলো আপনারা কি করবেন, 10 তারিখে পড়ে ফেলবেন। এটার সাথে কিছু রিটেন প্রশ্নও পড়ে ফেলবেন, ঠিক আছে? তো এরপর দেন হচ্ছে রাতে ঘুমানোর আগে এটা দেখতে হবে। তারপর দেন হচ্ছে 11 তারিখে এসে আমরা কি করব, এই জনশুমারিটা পড়বো। 11 তারিখে জনশুমারি থেকে কি কি পড়বো সেটা আমরা একটু দেখেছি। জনশুমারি পড়া খুবই অল্প। আচ্ছা, এই যে হাইলাইট করা আছে, তবে এই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ জায়গাগুলো এইটা, এই যে স্টার করা আছে, জনসংখ্যা বাংলাদেশের অবস্থান, কোন জায়গায় কিসের অবস্থান, এটা একটু ইম্পর্টেন্ট। যে এশিয়ায় কত, জনসংখ্যা ঘনত্বে কত, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের সময় থাকবে না তারা এটা না পড়ে এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? তারপর দেন হচ্ছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে অর্থনৈতিক সমীক্ষা এবং জনসংখ্যা গৃহ গণনা, যে এই জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা ঘনত্ব, সাক্ষরতার হার, হ্যাঁ, এগুলো আমাদের একটু স্টার মার্ক করা আছে, এটা একটু ভালো মতো দেখতে হবে। এবং বাংলাদেশ জনসংখ্যা নীতিটাও একটু ভালো মতো দেখতে হবে। এই পয়েন্টটা অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের দেখতে হবে এইটা আর হচ্ছে এইটা, এটা পড়তে বেশি সময় লাগবে না। আচ্ছা, আর সে একইবারের মতোই কোশ্চেন দাগানো আছে, কোন কোশ্চেনগুলো আমাদের রিভিশন দিতে হবে। আচ্ছা, এই হাইলাইটেরগুলো পড়াটা কিন্তু ভালো, মানে একটু বেশি পড়া হইলো, বাট এটা যদি আপনি সাপোজ 2বার পড়েন, এই স্টার মার্ক করাগুলো 10 বার পড়তে হবে। সহজ কথা হচ্ছে এটা, হ্যাঁ। যারা সময় বেশি পাবেন না তারা অন্তত পক্ষে স্টার মার্ক করগুলো পড়ে যান, তাহলেই হবে। আর আদমশুমারি থেকে এই 2টা তথ্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এত প্রাচীন তথ্য আদমশুমারি থেকে আসে না, তবে আমরা জাস্ট হচ্ছে যেহেতু 1-1.5 বছর মেয়াদি প্রিপারেশন নিচ্ছি, আমাদের একটু মোটামুটি জেনে রাখার জন্য একটু পড়াটা ভালো। তবে এই জায়গায় ওই প্রথম 2টা তথ্যই ভালো মতো দেখলেই হয়।
আচ্ছা, তারপর হচ্ছে দেন এই ৩ টা তথ্য দেখতে হবে। এই যে ৩ টা তথ্য এই যে দাগায় আছে, জনসংখ্যাবৃদ্ধির হার কত, নারী পুরুষের অনুপাত এবং এটা। এরপর দেন এই কয়েকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে স্টামার করা আছে, এই প্রথম ৪ টা তথ্য এবং এই জায়গাটা তথ্য খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আর পড়ে শোনাচ্ছি না, বাট এই জায়গাটা ভালো মতো পড়তে হবে, তাহলেই হবে। আর নিচে যেগুলো আছে এগুলো একটু মোটামুটি ইম্পোর্টেন্ট এবং নিপোর্ট সম্পর্কে পড়তে হবে। হ্যাঁ? জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান নিপোর্ট এবং অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেন এখানে দাগানো আছে। ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে মোটামুটি আমাদের জনসংখ্যা থেকে পড়া, খুবই কম পড়া। হ্যাঁ, দেখেন এটা খুবই কম পড়া। আমাদের দেখা গেল যে কি করতে হবে, এটুক পড়তে হবে, এই যে এটুক পড়তে হবে, এরপর দেন হচ্ছে এটুক দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে, তারপর হচ্ছে আমাদের এই প্রথম 2টা ইনফো, এরপর দেন হচ্ছে এই প্রথম 4টা, এই 4টা এবং দেন হচ্ছে জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠান নিপোর্ট, এই জায়গাটা দেখতে হবে, বাস শেষ। আপনি যদি এইটাও পড়েন তাতেও হবে। এরপর দেন হচ্ছে যদি মন না মানে তখন এই যে এইগুলা, এই যে হাইলাইটার যেগুলো এক্সট্রা আমি দাগিয়েছি সেগুলো একটু পড়বেন। সব পড়াটা ভালো, সব হাইলাইটার যেগুলো আছে সেগুলো পড়লে রিস্ক ফ্রি। আর মনে করেন যে সময় বেশি না থাকলে অ্যাটলিস্ট আমার এই তথ্যগুলো পড়বেন। আর যারা বলেন যে আমি সবই পড়বো, সবই পড়েন, তবে স্টার মার্ক করাগুলো কি করবেন, বারংবার পড়বেন, 10 বার পড়বেন মনে করেন, আর এটা 2 বার, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, তো এখান থেকেও কিন্তু রিটেন কোশ্চেন আছে। ঠিক আছে? রিটেন কোশ্চেন এইভাবে করে আমি কি করবো, আপনাদের আবার সেই পিডিএফ দিয়ে দিব যে এই জনসংখ্যা থেকে কিভাবে রিটেন প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, রিটেন প্রশ্ন এই যে আমি যদি দেখি, এই যে যেমন হচ্ছে পরিবার পরিকল্পনা বলতে কি বুঝায়, এটা আগে আসতো বাট রিসেন্ট সময়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন না। তারপর দেন এই যে জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য বর্ণনা করুন। হ্যাঁ, তারপর হচ্ছে দেন এই যে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হলে সরকারের যে ব্যবস্থাগুলো সেগুলো। ঠিক আছে? তো এখানে এই যে দেখেন কত বড় লেখা, দেখতে পেয়েছেন? এত বড় লেখা কি আপনার লেখা লাগবে? একদমই দরকার নেই। হ্যাঁ, আমি কি করে দিব, জাস্ট হচ্ছে দেখেন, হয়তো এখানে এতগুলো তথ্যের মধ্যে আমি 2টা তথ্য মার্ক করে দিব, এরপর এখান থেকে 1 লাইন, এখান থেকে 2 লাইন। হ্যাঁ, আপনাদের জন্য একদম শর্ট করে দিব, ওই শর্ট তথ্যগুলোই পড়বেন। কারণ এতগুলো তথ্য দেখলে একটা মানে দেখালো যে একদম আসে যে এতগুলো তথ্য কেমনে পড়বো, এতগুলো তথ্য পড়ার দরকার নাই। আমাদের কি করতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোই একটু দেখতে হবে। ঠিক আছে? যেমন এই সরকারের গৃহীত ব্যবস্থা, মূল ব্যবস্থাগুলো কি কি সেগুলো আমরা জাস্ট পড়বো, তাহলেই হবে। ঠিক আছে? কারণ এতগুলো পড়ে এই যে দেখেন কত বড় লিখেছে, প্রায় একদম ডিটেলস, বাট আমরা কি করব, এটাকে একদম শর্ট করে দিব, আপনাকে একদম শর্ট করে দিব। এটা নিয়ে দরকার আলাদা একটা সেশন করে দিব যে এই জায়গাগুলো লেখেন, এইভাবে পড়েন। ঠিক আছে? আমি এখানে বিস্তারিত বলছি না, এতে করে ভিডিওর যে এই ডিউরেশন অনেক বড় হয়ে যাবে এবং দেখতেও বোরিং লাগবে। তো দেখা গেল যে আমি কি করব, জাস্ট এই যে প্রিলির ব্যাপারগুলো তো বলছি, তার সাথে রিটেন মিনিমাম বলছি, তবে এটার জন্য পারলে একটা আলাদা সেশন করব এবং আলাদা তো পিডিএফ দেওয়াই হবে এবং গ্রুপে বলে দেওয়া হবে যে আপনারা এই রিটেন প্রশ্ন এইভাবে পড়েন। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে করে কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন, এবার একটু আনকমন কোশ্চেনের মধ্যে যেটা 44তম বিসিএস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, সো এটা কি, এই বিষয়টা আমাদের পড়তে হবে। এটা আমাদের পড়তে হবে, অনেকে জানেন বা অনেকে জানেন না। এখানে বিভিন্ন পর্যায়ে নিয়ে ভাগ করা আছে, সেগুলো আমরা কি করব, দাগিয়ে দিব। এত পড়ার দরকার নেই। প্রথম পর্যায় থেকে 2 লাইন। ঠিক আছে? প্রথম পর্যায় থেকে 2 লাইন, দ্বিতীয় পর্যায় থেকে 2 লাইন, এভাবে করে 2 লাইন করে দিব। এখানে যে সুবিধা পেতে পারি, সুবিধা এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বাট আমি হয়তো 2-3টা সুবিধা দিয়ে দিব এরকম। ঠিক আছে? আপনাদের জিনিসটা একদম সহজ করে দিব। আপনাদের দেখা গেল যে সহজ করে দিলেই তখন করতে পারবেন। ঠিক আছে? রিটেনগুলো আপনারা কি করতে পারেন, পড়তে পারেন। জনসংখ্যা থেকে রিটেন কিন্তু বেসিক্যালি আমাদের এখানেও মিনিমাম 5, সর্বোচ্চ 20 নম্বর আসতে দেখা গেছে, তবে এভারেজ 5 থেকে 10 নম্বরের কোশ্চেনই বেশি আসতে দেখা গেছে। 5 থেকে 10 নম্বর বলতে গেলে 2টা কোশ্চেন, একটা কোশ্চেন 5 করে। ঠিক আছে? যেমন উপজাতি থেকে একটু বেশি কোশ্চেন আসছে, 15-20 এরকম ধরে, বাট এখানে 5-10 এরকম করে আসছে। বাট আমি যখন ওই কোশ্চেনগুলো দিব তখন বুঝতে পারবেন যে 5 নম্বরের জন্য কত রূপ লিখতে হবে, 10 নম্বরের জন্য কত রূপ লিখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমি আলাদা মার্ক করে দিব, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে এই পড়াগুলো হলো 10 তারিখ 11 তারিখ। বলছে ভাইয়া এই যে 10 তারিখে আমাদের তো এই যে এটাও ছিল, এটা আমি পিডিএফ দিয়ে দিব। তো পিডিএফ দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা, এই যে টাইপ 1-2 থেকে কোন অঙ্কগুলো করবেন, টাইপ 3-4 থেকে কোন অঙ্কগুলো করবেন, সেটা আমি কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? আর বুলেট টপিকে যেমন এই যে 30G0, হ্যাঁ, রাতে ঘুমানোর আগে বুলেট টপিক পড়বেন, এটাও আমি কিন্তু আপনাদের সুন্দর করে পিক তুলে পিডিএফ করে দিয়ে দিব। ঠিক আছে? সো রাতে ঘুমানোর আগে ডেইলি কিন্তু এভাবে করে একটা করে টপিক যদি পড়তে থাকেন তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হতে থাকে। খেয়াল করে দেখছেন, এখান থেকে কিন্তু বেসিক্যালি বিসিএস 1 নম্বরের মতো প্রশ্ন হয় যে আন্তর্জাতিক এই যে শরণার্থী দিবস হবে, এরপর এই ধরনের দিবস গুলো আসে, বন্যপ্রাণী দিবস হবে। হ্যাঁ, এই দিবস টাইপ প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষায়, তো এই কারণে ইম্পর্টেন্ট। এরপর 30G0 এটা বর্তমান সময় অনুযায়ী তো খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো আপনারা সবাই জানেন, দেখেছেন। তো এরপর দেন এইখানেও আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ সম্মেলন, এই সম্মেলনগুলো কখন হচ্ছে,
লাস্ট সম্মেলন কবে হয়েছে, এই সম্মেলনগুলো থেকেও কিন্তু বর্তমান বিসিএসগুলোতে 1 নম্বরের মতো প্রশ্ন আসে। তার মানে দেখতেই পাচ্ছেন রাতে ঘুমানোর আগে কিন্তু খুব বুলেট টপিকগুলোই কিন্তু আপনারা পড়ে ঘুমাতে পারবেন। ঠিক আছে? ঘুমানোর আগে এগুলো পড়তেই হবে এবং বাস্তব সংখ্যা থেকে এই যে আবার সেই 5, 6 দিয়েছি এবং এইখান থেকে কি অঙ্ক করবেন সেটাও আমি বলে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন এরপর 12 তারিখে গিয়ে আমরা কি করব? 12 তারিখে গিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি পড়তে হবে। এই অর্থনীতির জায়গাটা কোথায় আমরা একটু দেখি। অর্থনীতি থেকে আমরা কি পড়বো? আচ্ছা, আর বিগত কোশ্চেন তো পড়তেই হবে। এই যে অর্থনীতি, আমরা যদি একটু অর্থনীতিতে চলে আসি, প্রথমে আছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা থেকে আমাদের দেখেন জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা ঘনত্ব, মহিলা পুরুষের অনুপাতটা সেটা একটু দেখতে হবে, শিশু মৃত্যু হার, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল, সাক্ষরতা এবং জিডিপি। এই কয়েকটা তথ্য খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। যাদের বেশি সময় থাকবে না তারা অ্যাটলিস্ট এগুলো পড়বেন এবং যাদের সময় থাকবে হাইলাইটারগুলো ভালো মতো পড়ে ফেলবেন। ঠিক আছে? আর সময় না থাকলে স্টার মার্ক করা তথ্যগুলো ভালো মতো পড়বেন। ঠিক আছে? এরপর দেন হচ্ছে এই দুইটা তথ্য ভালো মতো দেখতে হবে। এই যে জেডিবির ব্যাপারগুলো খুব ভালো মতো পড়তে হবে। এগুলো কিন্তু বিশেষ পরীক্ষায় আসে বা বিভিন্ন জব পরীক্ষায় আসে। এবং এই যে জেডিবিতে অবদানের হারটা কার বেশি এবং প্রবৃদ্ধির হারটা কার বেশি সেগুলোও কিন্তু আসে পরীক্ষায়। এবং এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন এই যে স্টার মার্ক করা আছে, হ্যাঁ, এই 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখতে পেয়েছেন? আচ্ছা, এই যে 3টা, এই জায়গাটা না দেখলেও চলে, বাট এই 3টা তথ্য ইম্পর্টেন্ট। তারপর দেন হচ্ছে আমাদের এটা তেমন ইম্পর্টেন্ট না। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক ঋণ প্রদানকারী যে সংস্থা এবং দেশ এখানে দেওয়া আছে, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর আমাদের এই দুইটা তথ্য খুবই ইম্পর্টেন্ট। এই যে লাল কালি দিয়ে আছে যে বাংলাদেশের অর্থনীতি কেমন এবং মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে, এটা। এবং হচ্ছে আমাদের দেখতে হবে এই 3টা টপিক, এই 3টা পয়েন্ট খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই যে মুদ্রা অবমূল্যায়ন, ইনফ্লেশন এবং হচ্ছে জিএসপি। আর এখানে অর্থনীতি সংক্রান্ত শব্দ সংক্ষেপ যেগুলো হাইলাইট করা আছে সেগুলো একটু জাস্ট দেখলেন। ঠিক আছে? এগুলো একটু দেখলে হবে, সব পড়ার দরকার নেই, জাস্ট হাইলাইট করাগুলো দেখলেই হবে। ঠিক আছে? তারপর দেন হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কবে, যাত্রা শুরু হয় কবে। হ্যাঁ, এরপর দেন এই দুইটা তথ্য খুবই ইম্পর্টেন্ট যে সার্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কবে, প্রত্যেক স্কিম চালু হয়েছে কবে, অর্থনৈতিক শুমারি, হ্যাঁ, চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে হয়েছিল, এই দুইটা তথ্য কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর বাজেট থেকে আমাদের পড়তে হবে এই শীর্ষ বরাদ্দকৃত খাত এবং জেডিবির পার্সেন্টেজগুলো। ঠিক আছে? এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটাই বেশি ইম্পর্টেন্ট 3টা। আর এগুলো মোটামুটিভাবে দেখলেই হয়, তবে এই 3টা তথ্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখতে হবে আমাদের কিন্তু এই যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, হ্যাঁ, এই উদাহরণগুলো ভালো মতো দেখতে হবে। ঠিক আছে? তারপর দেখতে হবে আমাদের হচ্ছে এই যে এই 3টা তথ্য, আয়কর, আয়কর রিটার্ন এবং টিন। এরপর দেন ভ্যাটের 4টা স্তর। এরপর দেন এই আবগারি শুল্ক এবং সম্পর্ক শুল্ক। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট না, শ্বেতপত্রের জায়গাটা একটু দেখতে হবে, 2টা তথ্য। ঠিক আছে? তারপর আমাদের দেখতে হবে হচ্ছে এই যে এনইসির সভাপতিকে, এটা আসতে পারে। এরপর দেন হচ্ছে একনেকের চেয়ারম্যানকে, বিকল্প চেয়ারম্যানকে, সদস্যকে। এই যে এই তথ্য এবং এই বিভিন্ন যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো মেয়াদ কালগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের দেখতে হবে ভালো মতো। এরপর এই দুইটা তথ্য দেখতে হবে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা এবং গড় প্রবৃদ্ধি কত। ঠিক আছে? এটা আমাদের দেখতে হবে। এই তো মোটামুটি ভাবে, এখানে আর অত বেশি ইম্পর্টেন্ট তথ্য নেই। যেগুলো হাইলাইট করা আছে সেগুলো তো পড়বিনি। কোশ্চেনের মধ্যে সবই পড়ার চেষ্টা করব বিগত, তবে হাইলাইটগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখতে হবে। যেমন এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা কিন্তু সবকিছু দাগিয়েছি, তবে 2টা তথ্য ছিল হাই ভোল্টেজ। ঠিক আছে? তো আমরা এভাবে পড়বো। এবং অর্থনীতি থেকে কিন্তু রিটেন প্রশ্ন খুবই আসে, এখান থেকে কিন্তু 20 নম্বরও কোশ্চেন আসে। সো এখন এই 20 নম্বরের কোশ্চেন এখান থেকে প্রায় আমি হয়তো আপনাদের 10 থেকে 12টা কোশ্চেন গুরুত্বপূর্ণ দেব, সেই কোশ্চেনগুলো আপনাদের পড়তে হবে বিশেষ রিটেনের জন্য। ঠিক আছে? তো এখন থেকে যদি এভাবে প্রিলির সাথে রিটেন এইভাবে আমি যেভাবে দাগিয়ে দিব, হ্যাঁ, কারণ রিটেন আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় লেখা তো সম্ভব না। ঠিক আছে? এই যে এত বড় লেখা তো সম্ভব না, এখান থেকে আমি কি করব, কমিয়ে দিব। সেই কমিয়ে দেওয়া লাইনগুলোই ভালো মতো চর্চা করবেন, ভালো মতো চর্চা করে কি করবেন, পরীক্ষা একটা দেওয়ার চেষ্টা করবেন, যে লিখিত পরীক্ষা হবে। এই 10, 11, 12 ভালো মতো পড়বেন, 13 তারিখে রিভিশন দিবেন, 14 তারিখেও সারাদিন রিভিশন দিবেন, খালি 14 তারিখে রাতে গিয়ে একটা প্রিলি পরীক্ষার একটা রিটেন পরীক্ষা দিবেন। তো এইভাবে করে কিন্তু কার্যক্রম পরিচালনা হবে। এখানেও দেখেন এরপর পরবর্তীতে আবার আসবে, তখন আবার পরাগোছন্ন ভিডিও দিব। হ্যাঁ, ভিডিও দিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করবো, যে এইগুলা দেখেন, এগুলা বাদ দিবেন। ঠিক আছে? অন্ততপক্ষে মাইন্ডসেট আপনার ক্লিয়ার হবে। এটা হচ্ছে কভার পেজ। যারা অ্যাড হতে চান তারা অ্যাড হতে পারবেন, তবে সীমিত সংখ্যক এখানে নেওয়া হয় ব্যাচে আর কি। হ্যাঁ, 30 জনের বেশি নেওয়ার সম্ভাবনা নেই।
তো সো এই কারণে দেখা গেল যে যাদের সম্ভাবনা আছে তারা অ্যাড হতে পারেন, সমস্যা নাই। আর এখানে যে ব্যাপারটা, তার মানে বুঝতেই পারছেন আমাদের কি করতে হবে। এরকম এই 9 তারিখ রাতে আমি দিয়ে দিলাম, আপনি কি করবেন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ পড়বেন। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ পড়বেন, কোন জায়গাগুলো গুরুত্ব দিবেন সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে রেকর্ড নাম্বারটা দেওয়া আছে যে কোন জবের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ফ্লোচার্ট আকারে। রিটার্ন প্রশ্নগুলোর জন্য একটা আলাদা সেশন করব বা আলাদা হচ্ছে পিডিএফ আপনাদের দিব। পিডিএফ তো পাবেনই, দরকার হলে যদি রিটার্ন প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমি আলাদা একটা সেশন করে দিব, তখন হচ্ছে বুঝতে পারবেন যে এই রিটার্ন কোশ্চেনগুলো এমনি এমনি করে আসে। বাট পিডিএফ এ যখন আমি দাগিয়ে দিব, মার্ক করে দিব, আপনারা তখন বুঝতে পারবেন। আর গ্রুপে একটু আলোচনা করে দিলেই এই রিটার্ন কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে বা কোন লাইনগুলো লিখতে হবে, কোন পয়েন্ট হাইলাইট করতে হবে সেটা বুঝে যাবেন। হ্যাঁ, সো সমস্যা নেই। আর এটা তো ঘুমানোর আগে প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এভাবে করে মূলত 1.5 বছর যদি 1 বছর যদি লেগে থাকেন তাহলে বুঝতে পারছেন একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে, প্রিলি রিটার্ন সব। আর এবং কেউ যদি 11 থেকে 20 গ্রেডের জবের প্রিপারেশন নিতে চান, সেম পড়া, খালি জাস্ট হচ্ছে ওই প্রিলিতে যে পড়াগুলো পড়ছেন এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো আমি প্রোভাইড করে দিব। অর্থাৎ আপনি সব ইনস্ট্রুমেন্ট আমার কাছ থেকে পাবেন। হ্যাঁ, যে আমি এটা বলবো, গ্রুপে একটা নির্দেশনা থাকবে যে আপনি এটা পড়তে থাকেন, এটা পড়তে থাকেন, মানে একটা চাপের মধ্যে থাকবেন, ঠিক আছে? চাপের মধ্যে থাকলে ভালো মতো আপনার কিন্তু এই রুটিনটা একদম এক্সিকিউশন হবে। যারা ভালো মতো এটা এক্সিকিউশন করতে পারবেন তাদের খুব স্ট্যান্ডার্ড পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি বিষয়। তো আশা করি ভালো মতো বুঝতে পেরেছেন। আর বিস্তারিত নিয়ম হয়তো গ্রুপে বলে দেওয়া হবে, সো আপনারা তখন বুঝতে পারবেন, ঠিক আছে? তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।